গণ অভ্যুত্থানের পর ফেনীতে নতুনভাবে মামলা বাণিজ্য, আসামি করা হচ্ছে রাজনীতিক সহ অনেকে। চাঁদাবাজি উদ্দেশ্য বলছে ভুক্তভোগীরা। এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে মামলা আনবে। এক বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলো এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য। ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, টিকাদান কর্মসূচির পাশাপাশি সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি। পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে ভোলার লালমোহনের মানুষ। পুকুর খালের পানিতেই চলছে দৈনন্দিন কাজ, প্রতি মাসের বিল পাঠিয়েই দায় সারছে কর্তৃপক্ষ। পানি পাইতেছি না, খালাতে অনেক কষ্ট করে পানি আনি কলসপুরাই। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলা সত্ত্বেও তারা পাম্প ঠিক করে দেয়। প্রথম শ্রেণীর পৌরসভায় আজকে 3 মাস পানি নাই। কুড়িগ্রামের বিচ্ছিন্ন উপজেলা রৌমারী রাজীবপুর মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে ভরসা নৌকা। থমকে আছে ব্রহ্মপুত্রের উপর সেতু নির্মাণের উদ্যোগ। আমরা তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারি না। আমাদের বাসায় কোনো ঝামেলা হলে দেখা যায় আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে হয়। কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা আছে, তারা সঠিক সময় পৌঁছতে পারে না। ব্রহ্মপুত্র সেতু যদি বানানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হরিপুর ব্রিজটা কাজে লাগবে। গোপালগঞ্জের লাল শাপলার বিলে মনোমুগ্ধকর সৌন্দর্য, অপরূপ দৃশ্যের টানে ছুটছেন দর্শনার্থীরা। আমাদের গোপালগঞ্জের এটা একটা ঐতিহ্য যে লাল শাপলা বিল, যেটা দেখতে চমৎকার সুন্দর। প্রথমবার আমি এই লাল শাপলা সামনে থেকে দেখতেছি, বেশ ভালোই লাগতেছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ফেনীতে জুলাই অভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পর মামলা বাণিজ্যে নেমেছে একটি চক্র। জুলাই যোদ্ধাদের নামে ভাঙিয়ে স্বার্থ হাসিলে মরিয়া তারা। নতুনভাবে এসব মামলায় আসামি করা হয়েছে স্থানীয় রাজনীতিক, গণমাধ্যম কর্মী সহ অনেককে। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, চাঁদাবাজির উদ্দেশ্যেই হয়েছে এসব মামলা। পুলিশের আশ্বাস, মামলার অজুহাতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। 2024 সালে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যার ঘটনায় ফেনীতে মামলা হয় 22টি। অভ্যুত্থানের 1 বছরেরও বেশি সময়ের পর নতুন করে আরো 4টি মামলার আবেদন করা হয়েছে। মামলাটা তো আমি দলের দিক নির্দেশনা সিনিয়র নেতৃবৃন্দ সবাই অবগত আছে। জামাল উদ্দিন গাজী যুবদল নেতার পাশাপাশি নিজেকে পরিচয় দিচ্ছেন প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে। চলতি বছরের 17 আগস্ট বাদী হয়ে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় মামলা দিয়েছেন। আসামি করেছেন সাধারণ মানুষ সহ স্থানীয় বিএনপি ও জামাত নেতা কর্মীদের। যদিও বাদী নিজেই 2024-এর 5 আগস্ট থানা থেকে মোটরসাইকেল চুরির মামলায় জেল খেটেছেন। টাউন ফার্মেসির মুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। পরবর্তী একটা মোটরসাইকেল নিয়ে গেল, বললো জামাত সাথে। অথচ ওই মোটরসাইকেলটা হলো বিতন্ত্র চলে মোটরসাইকেলটা কে বা কারা পাইছে এটা থানা জমা দিব। ছাত্রদল থেকে এখন যুব দলে যাব। এনায়েতুল্লাহ তিনিও 17 সেপ্টেম্বর মামলার আবেদন জমা দেন আদালতে। অভিযোগ, 2023 সালের অন্য একটি আহতের ঘটনাকে ব্যবহার করে 2024 সালে জুলাই যোদ্ধার তকমা নিয়েছেন তিনি। 4 আগস্টে যে সময় বুলেট গুলিবিদ্ধ হই, এরপর আমি 8 দিনের মাথা আমি ঢাকাতে। আপনি গুলিবিদ্ধ হয়ে 8 দিন ছিলেন, স্বাভাবিক ছিলেন? হ্যাঁ, বাসায় ছিলাম। আমার 23 সালের যে রিপোর্ট আছে ওই মাপে ওষুধগুলো আমি তখন চালিয়ে গেছি। সচেতন মহল ও ভুক্তভোগীর দাবি, এসব মামলার মূল উদ্দেশ্য কেবলই চাঁদাবাজি ও ব্যক্তিগত আক্রোশ। নিরীহ মানুষ যাতে এই মামলা থেকে জড়াইছে সেগুলো নিয়ে কিছু ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি। সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেকগুলো তথ্য আমার হাতে এসে গেছে। সেজন্য একটা পক্ষ আমার উপর ক্ষুব্ধ হয়েছে এবং আমাকে এই একটি মামলা দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘ 35 বছর আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারপরেও তারা আমাকে এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে মামলা আনবে। বিএনপি নামেও হয়েছে, জামাতের নামেও হয়েছে, সাংবাদিকদের নামেও হয়েছে। আসলে এটা উদ্দেশ্যপূর্ণ হইতে
অভ্যুত্থানের আবেগকে পুঁজি করে একটি চক্র মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ স্থানীয় রাজনীতিবিদদের। দলের কোনো কমিটি আছে কিনা জানা, যা হওয়ার তো হচ্ছে আগে, এখন কারা করতেছে? এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য মামলা বাণিজ্য যারা করতেছে এবং বিভিন্ন রকমের এই অনিয়মের সাথে যারা জড়িত, এই অপকর্মগুলো যারা করতেছে, তারা এই কাজগুলো করতেছে, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মামলার ভয় দেখিয়ে চাঁদা চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশ সুপারের। যদি কারোর কাছে কেউ চাঁদা চায়, মামলাকে কেন্দ্র করে কাকে হয়রানি করে কোনো তথ্য প্রমাণ সহ এভিডেন্স সহকারে আমাদের কাছে যদি আসে, যারা এগুলো দাবি করছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মামলার 4টি আবেদনের মধ্যে 2টি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আমি মনে করি এটা হচ্ছে মূল হত্যা মামলা, যে 22টা মামলার মধ্যে 9টা হত্যা মামলা, ওই হত্যা মামলাগুলোকে ব্যাহত করার জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানের 13 মাস পরও এখনো অনেকে আদালতে মামলা করছেন। এই সকল মামলা উদ্দেশ্য প্রণোদিত বলছেন আইনজীবী এবং ক্ষতিগ্রস্তরা। তারা এ সকল মামলা থেকে স্থায়ী পরিত্রাণ চায়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। নরসিংদীর পৌর এলাকায় যেখানে সেখানে চাঁদা আদায়ের অভিযোগে 2 জনকে আটকের সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। সকালে পৌর এলাকার আরশিনগর মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সদর উপজেলার বীরপুর এলাকায় একটি স্থান পরিদর্শনে যান নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ 8 জন। ফেরার পথে আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তুলতে দেখে 2 জনকে আটক করেন তারা। এ সময় পেছন থেকে তাদের উপর হামলা চালায় অর্ধশত চাঁদা আদায়কারী। পরে পুলিশ সুপার আনোয়ারকে আঘাত করে আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আহত হন আরও কয়েকজন পুলিশ সদস্য। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পৌর এলাকার স্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন বলেন, বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার ঘটনা মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি তার। হঠাৎ করে আইসা আমার লোক ধরছে, উনি ইয়া করছে, আসলে ওনার এসপি সাহেব মারতে পারেন না, মারে বোকামি। আর আসামি লেগে হচ্ছে হয়তো ভাই অনেকক্ষণ দাঁড়াচ্ছে, পড়ে গেছে, এটা দিয়েছে আমাদের উপরে। একটা সিচুয়েশন ক্রিয়েট করে আমার হচ্ছে বুকে ঘুষি মেরে আমাকে নিচে ফেলে দিল, লাথি মারলো, তারপরে হচ্ছে পায়ের নিচে পা দিয়ে আঘাত করলো, আর পরে মাথা আঘাত পেলাম। নিয়োগ বিধি সংশোধন, 14তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে রাজবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বলেন, দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও দাবি পূরণ হয়নি। অবিলম্বে 6 দফা দাবি মেনে না নিলে টাইফয়েড টিকাদান কর্মসূচির পাশাপাশি সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। নাটোরে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ 6 দফা দাবি জানান তারা। এর আগে ধারাবাহিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জেলার সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে স্মারকলিপি দেন তারা। নাটোর জেলা শাখার উদ্যোগে একই দাবিতে সাতক্ষীরায় সকাল 9টা থেকে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, তারা বেতন বৈষম্যের শিকার। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কাজে ফিরবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। সিরাজগঞ্জে দীর্ঘদিন জলাতঙ্ক সহ বেশ কয়েকটি রোগের ভ্যাকসিনের সংকট চলছে। জেলা সদর সহ উপজেলাগুলোর হাসপাতালে প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনছেন তারা। কর্তৃপক্ষ বলছে, টিকার চাহিদাপত্র দেওয়া হয়েছে, তবে কবে আসবে তা জানা নেই হাসপাতাল তত্ত্বাবধায়কের। সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়াও 9টি উপজেলায় রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। এসব হাসপাতালে প্রতিদিন জেলার হাজার হাজার রোগী চিকিৎসা নেন।
অন্যান্য রোগের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা নেন কুকুরে কামড়ানো ও সাপে কাটা রোগীরাও। সব মিলিয়ে প্রতিদিন জেলায় গড়ে 3 শতাধিক বিভিন্ন ভ্যাকসিনের প্রয়োজন হয়, কিন্তু গত 6 মাসে শুধুমাত্র সদর হাসপাতালেই ভ্যাকসিন এসেছে 500টি। সংকটের কারণে বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন না রোগীরা, বাধ্য হয়ে বাহির থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাদের। নিয়ে আসলাম, এখানে ওষুধ নাই, পরে যে বাইরে থান ওষুধ কিনে নিয়ে আসে। আমি গরিব মানুষ, আমরা দাঁড়াই রয়েছে যে 4 জন একখানে হইলে 4 জন মিলে একটা ভ্যাকসিন এসে 4 জনের দেওয়ার জন্য। এটা এসে দেখতেছি যে না, এটাও কিনেই দেওয়া লাগবে। তাহলে আমার কোন হলো, গাড়ি ভাড়া দিয়ে আসলাম, তাহলে আমার তো কোনো হলো না। চিকিৎসা সেবার মান এটি অবশ্যই আরো বৃদ্ধি করা হোক। সাপ্লাই শেষ হয়ে গেছে, তখন রোগীদেরকে আমরা লিখে দিতাম, ওই কিনে আনে ওইভাবে আমরা দিয়ে দিই। এখন হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে। চাহিদা যা দেয় সেই অনুযায়ী পর্যাপ্ত পেলে এই গ্যাপটা হতো না, কিন্তু পর্যাপ্ত আমরা পাই না বলে মাঝে হয়তো গ্যাপ হয়ে যায়। অ্যান্টি স্নেক ভেনাম এবং অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দুইটারই চাহিদা দেওয়া আছে, নেক্সট ওয়ার্কিং ডেতে গিয়ে নিয়ে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে 9,000 রোগী জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের ভ্যাকসিন নিয়ে থাকেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ পানে 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। উদ্ধার করে সৌরভকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আজ ভোরে মৃত্যু হয় তার। এছাড়া একই সময়ে নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়? সংবিধান আদেশ জারি, গণভোট, গণপরিষদ গঠন নাকি নির্বাচিত সংসদে? এ নিয়ে প্রস্তাব থাকলেও মুখ খুলতে চায় না কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সনদ বাস্তবায়নে কোনো প্রক্রিয়াই কার্যকর হবে না। লাভলি বিথির রিপোর্টে বিস্তারিত। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় 84টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ মৌলিক কয়েকটি বিষয় আছে দ্বিমত। তবে ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় সংকট এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, কমিশনের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোট, আর এনসিপি এক্ষেত্রে গণপরিষদ গঠনের পক্ষে। তার একটি হচ্ছে গণভোট। এই অবস্থায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো শেষ পর্যন্ত একমত না হলে সরকারের কোর্টে যাবে বল। যদিও অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে নির্বাচিত সংসদে বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব। যদি সবগুলো দল একত্রিত একমত হয় তাহলে চার্টার সাইন হবে। আমরা আশা করি যে তা ঘটবে, এবং এরপরে এটা কিভাবে বাস্তবায়িত হবে, তারা যদি রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো। তা না হলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনার ভিত্তিতে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান আদেশ জারি ও গণভোটের উপর জোর দিচ্ছে কমিশন। নতুনভাবে আলোচনা হচ্ছে আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাবও। এখনো এগুলো চূড়ান্ত হয়নি। প্রস্তাব হয়তো দুটো হতে পারে, যেমন যেগুলোতে ডিসেন্ট নাই এটা একটা প্রস্তাব, সবগুলো হ্যাঁ না। আর একটা হলো যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলোতে হ্যাঁ না প্যাকেজ। তো এখনো এগুলো সিদ্ধান্ত হয়নি। 9টি বিষয়ে একমত না, 2টি বিষয়ে একমত। সেক্ষেত্রে স্যার এটার প্যাটার্নটা কিরকম হবে? এই যে আরো কয়েকদিন আছে, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের বিষয়গুলো কিন্তু কারো কাছে স্পষ্ট না। সাধারণ মানুষের কথা বলছি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞাসা করেন, একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেন, সেটা ভিন্ন বিষয়। জুলাই সনদের প্রত্যেকটা ধারা আপনার ভোটারকে বুঝতে হবে, জানতে হবে। আদারওয়াইজ আপনার এই যে গণভোট অনুষ্ঠিত হয় যদি, তাহলে সেটার যে ফলাফল সেটা আসলে প্রকৃত ফলাফল হবে না। বিশেষজ্ঞের মতে আপত্তির জায়গাগুলো সমাধান না করে গণভোট দেওয়াটা হবে অযৌক্তিক। সেক্ষেত্রে ভোটের পর সনদ কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন আছে তাদের। গণভোটে দিলাম, সংবিধান অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে কোনো এক সময় যদি কোনো সরকারের মনে হয় যে জুলাই সনদের কোনো অংশ তাদের জন্য সহনীয় না, তাহলে সেগুলোকে তারা মেজরিটি ভোটে বাদ দিয়ে দিতে পারবে। সংবিধান সংস্কারের চেয়েও বেশি জরুরি সেটা হলো যে আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেন, তফসিলে স্থান দেন, তাতে কোনো কিছু আসে যায় না।
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে 5 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জয়পুরহাট পৌরসভায় হঠাৎই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত 2 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 103 জন। হাসপাতাল সূত্রে জানা যায়, পৌরসভার বিশ্বাসপাড়া, আরামনগর, ধানমন্ডি এলাকার লোকজন বেশি আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন 40 থেকে 50 জন ডায়রিয়া রোগী। গত 24 ঘন্টায় 103 জন রোগী ভর্তি হয়েছে। এই অবস্থায় পর্যাপ্ত স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভুক্তভোগীরা বলছেন, পৌরসভার সাপ্লাইকৃত পানি খেয়েই অসুস্থ হয়ে পড়ছে মানুষ। সরবরাহকৃত পানি পরীক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রচুর পরিমাণে ডায়রিয়ার রোগী পরিলক্ষিত হচ্ছে, যদি আসলে কোনো ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারণ বা নির্দিষ্ট বয়স কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। প্রতিদিন 40 থেকে 50 জন রোগী ডায়রিয়ার ভর্তি হয়। প্রায় 3 মাস ধরে পানি সরবরাহ বন্ধ ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায়। এতে চরম ভোগান্তিতে গ্রাহকরা। বাধ্য হয়ে অনেকে পুকুর ও খালের পানি দিয়ে সারছেন দৈনন্দিন কাজ। তবে পানি সরবরাহ বন্ধ থাকলেও প্রতি মাসেই বিল ধরিয়ে দেয়া হচ্ছে গ্রাহকদের। তারা বলছেন, বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। কারো হাতে কলসি, কেউ বা পুকুর থেকে টেনে আনছেন বালতি ভরা জল। ভোর থেকে সন্ধ্যা দিনভর এমনই দৃশ্যের দেখা মেলে ভোলার লালমোহনের বিভিন্ন এলাকায়। 1999 সালে চালু হয় লালমোহনের পানি সরবরাহ লাইন। প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে এ সেবার আওতায় আসে প্রায় 700 গ্রাহক। তবে পৌরসভার 7টি ভূগর্ভস্থ পানির পাম্পের মধ্যে দীর্ঘদিন ধরে বিকল 4টি। বাকি 3টির মধ্যে সম্প্রতি আরেকটি নষ্ট হওয়ায় কিছু এলাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। লালমোহন পৌরসভা প্রথম শ্রেণীর একটা পৌরসভা। এই প্রথম শ্রেণীর পৌরসভায় আজকে 3 মাস পানি নাই। অনেকদিন তাহলে কি পানি কষ্ট, কোনো পানি পাইতেছি না। খালতে অনেক কষ্ট করে পানি আনি, কলস পুরাই। পানি না থাকার কারণে আমরা এখন বর্তমান খালের পানি ব্যবহার করি এবং নোংরা পানিগুলা ব্যবহার করতে হয়। বাসা বাড়িতে আমরা এখন নিজেরা পানি টাইনা দিতে হয়। পৌরসভার 4টি ওয়ার্ডে 2 শতাধিক পরিবার পড়েছে চরম ভোগান্তিতে। খাল আর পুকুরের পানি দিয়েই চলছে দৈনন্দিন কাজ। প্রায় 3 মাস পানি সরবরাহ বন্ধ থাকলেও নিয়মিতই পরিশোধ করতে হচ্ছে বিল। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। গ্রাহকদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও সমাধান মেলেনি। গত 3 মাস পানি আসে না, প্রতি মাসে বিল ধরায় দেয়। বিল প্রতি মাসে দিতেছি কিন্তু পানি পাইতেছি না। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলা সত্ত্বেও তারা পাম্প ঠিক করে নেয় এবং মহল্লার লোকদেরকে পানি এরা দিচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, বিকল্প একটি পাম্প দিয়ে পানি সরবরাহের চেষ্টা চলছে। এছাড়াও পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে বিকল 4টি পাম্প নতুন করে বসানো হবে বলেও জানান ইউএনও। আমরা এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কার্যক্রম নিচ্ছি, বিশেষ করে নতুন পাম্প স্থাপন করা যায় কিনা অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো যায় কিনা সে বিষয়ে মন্ত্রণালয় থেকে একটা টিম এসেছে ও সমীক্ষা পরিচালনা করছে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। দীর্ঘদিনের এই সংকট কাটিয়ে স্বাভাবিক পানি সরবরাহ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন। পুলিশ জানায়, গোপালগঞ্জ টেকেরহাট সড়কের টোল প্লাজার সামনে রাস্তা পার হচ্ছিলেন মণিমোহন বিশ্বাস। সে সময় রাজীব পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া পুকুরিয়ায় ট্রলি খাদে পড়ে প্রাণ গেছে খায়রুল মোল্লা নামে এক যুবকের। নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো। আটকও করা যায়নি কাউকে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের কল্লা মার্কেটের সামনে আরমান হোসেন বিজয় মোটরসাইকেলে করে মুজিব সড়ক থেকে নতুন ব্রিজের দিকে যাচ্ছিল। এ সময় 10 থেকে 15 জন এসে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিজয়কে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হতে পারে এই হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযোগ চলছে। নিহত আরমান হোসেন বিজয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে উদ্ধারের পর পরিবারের কাছে তন্ময়ের মরদেহটি হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিস জানায়, গত বৃহস্পতিবার তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলি এলাকার একটি নৌকা ডুবে যায়। বেশিরভাগ লোকজন সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু অঙ্কিতা ও তন্ময়। পরে গতকাল সকালে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল, তবে এদিন খোঁজ মেলেনি তন্ময়ের। পরবর্তীতে আজ সকালে উপজেলার ঘাটাখালী নদীতে বরিয়ামহ রসুলপুর ব্রিজের পাশে তন্ময়ের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। একটি সেতুর জন্য মূল ভূখণ্ড থেকে আলাদা কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা। যাতায়াতের জন্য একমাত্র নৌকাই ভরসা। দীর্ঘদিনের আন্দোলন দাবির পর ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা থমকে আছে। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি নির্মিত হলে সুগম হবে যাতায়াত, সেই সাথে দেশের অর্থনীতিতেও আসবে বড় পরিবর্তন। ব্রহ্মপুত্র নদ বেষ্টিত কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা। জেলা শহর থেকে দূরত্ব খুব বেশি না হলেও মূল ভূখণ্ড থেকে আলাদা এই জনপদে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন বিভিন্ন কাজে শহরে যাওয়ার প্রয়োজন পড়লে অপেক্ষা করতে হয় নৌকার জন্য। রোগী নিয়েও হাসপাতালে যেতে পোহাতে হয় ভোগান্তি। এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের দাবি ছিল স্থানীয়দের। অসুস্থ রোগীরা খুব তাড়াতাড়ি আসতে পারবে, আমাদের জন্য সুবিধা হবে আসার। আমরা যারা পড়ালেখা করি, স্টুডেন্ট আছি, আমরা তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারি না। আমাদের বাসায় কোনো ঝামেলা হলে দেখা যায় আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে হয়। কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা আছে, তারা সঠিক সময় পৌঁছতে পারে না। ব্রহ্মপুত্র যে সেতু যদি বানানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হরিপুর ব্রিজটা কাজে লাগবে। যেমন সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহে যাত্রী যাতায়াত করতে পারবে, আমাদের যানবাহনও যাতায়াত করতে পারবে। লাখো মানুষের দাবির মুখে কয়েক বছর আগে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শনও করা হয় নির্মাণের সম্ভাব্য স্থান। এরপর অদৃশ্য কারণে থমকে যায় সব কার্যক্রম। সম্প্রতি তিস্তা নদীর উপর মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর আবারও দাবি উঠেছে ব্রহ্মপুত্র ব্রিজের। শুধু স্থানীয়দের যাতায়াতই নয়, ব্রহ্মপুত্র সেতু হলে দেশের অর্থনীতিতে পরিবর্তন আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্রিজটি চালু হয় তাহলে এই সময় 15-20টি জেলার যে উৎপাদন হবে এবং মিল কলকারখানা গড়ে উঠবে, সেখানে অর্থনৈতিক জোন তৈরি হবে, বিদেশি বায়ার এখানে আসবে। ব্রহ্মপুত্র নদের উপর ব্রিজ হলে আমাদের প্রায় 100 কিলোমিটার রাস্তা কমে যাবে। এই 100 কিলোমিটার রাস্তা কমে যাওয়ার ফলে ফুয়েল কস্ট পার ভিগেলস, বড় ভিগেলসের কথা বলছি, ফুয়েল কস্ট মিনিমাম 60 থেকে 65-70 লিটার তেল কিন্তু কমে যাবে। এই সেতুটি নির্মিত হলে দেশের 25টি স্থল বন্দরের অর্ধেকেরও বেশি স্থল বন্দরের সাথে আমাদের আঞ্চলিক পর্যায়ে যেটি যোগাযোগ, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগটিও সাধিত হবে। এই সেতু হলে কুড়িগ্রাম থেকে সহজেই যাতায়াত করা যাবে ঢাকা, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রায় 20 জেলায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে রানীগঞ্জ রোয়াইল সড়কের ভাঙন রোধে বালিশ্রী গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের অভিযোগ, কুশিয়ারা নদীর ভাঙনে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ ভেঙে যাচ্ছে রানীগঞ্জ রোয়াইল সড়ক। এতে ভোগান্তিতে 17 গ্রামের অন্তত 50,000 মানুষ। ভাঙন রোধে 2বার তীর রক্ষা প্রকল্প গ্রহণ করা হলেও সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারের কাজে গাফিলতিতে অব্যাহত রয়েছে ভাঙন। ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত স্থায়ী প্রকল্প হাতে নেওয়া না হলে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হবে 17 গ্রামের। মানববন্ধনে বালিশ্রী, আলমপুর ও রোয়াইল শহর 8টি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্স রোগের উপসর্গ দেখা দিয়েছে একই গ্রামের 11 জনের শরীরে। স্থানীয়রা জানায়, 27 সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার মাহবুর রহমানের অসুস্থ গরু জবাই করে গ্রামের 120 জনের মধ্যে ভাগ করা হয়। জবাই ও মাংস কাটার কাজে 10 থেকে 15 জন যুক্ত ছিলেন। 4 দিন পর থেকেই 11 জনের শরীরে ফোসকা ও ঘা দেখা দেয়। হাসপাতালে গেলে চিকিৎসকরা জানায় এটি অ্যানথ্রাক্স উপসর্গ। এর মধ্যে কয়েকজনের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন, বাকিরা শহরের বেসরকারি ক্লিনিকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। গরু কাটার সাথে যারা জড়িত ছিল তাদেরই এই রোগ দেখা দিয়েছে এবং তারাই এই ব্যাপারে আমাদের তথ্য দিয়েছে যে শুধু তারাই আক্রান্ত হয়েছে।
এটার চিকিৎসাটা অ্যান্টিবায়োটিক এটা দীর্ঘদিন খেতে হয় এবং দীর্ঘদিন অ্যান্টিবায়োটিকে তাদেরকে এইভাবে আমি কাউন্সিলিং করছি প্রায় অ্যাটলিস্ট 2 মাস তাদেরকে যে অ্যান্টিবায়োটিক আমি দিয়েছি এটা 2 মাস তাদেরকে খেতে হবে। টানা 6 দিন ছুটি শেষে আবারও চালু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত টানা 6 দিন আন্তঃবাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে শুল্ক স্টেশন চালু রাখা হলেও ব্যবসায়ীরা পণ্য আনা নেয়া করেননি। এদিকে টানা ছুটি শেষে কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দর এলাকায় প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে আসছেন পাইকাররা। বিভিন্ন পয়েন্টে ভিড় জমিয়েছে ট্রাক। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ছুটি শেষে কার্যক্রম পুনরায় চালু হওয়ায় শ্রমিকরা বন্দরে কাজ করেছেন। ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত এই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানান সবাই। বেলা 11টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে এই ভাষা সংগ্রামের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে শোকযাত্রার মাধ্যমে আহমদ রফিকের মরদেহ নেওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় তার মরদেহ। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন আহমদ রফিক। ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক, ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। প্রকৃতি প্রেমীদের হাতছানি দিয়ে ডাকছে গোপালগঞ্জের লাল শাপলার বিল। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ফুলগুলো যেন বিশাল এক গালিচা। মনোমুগ্ধকর এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যান দর্শনার্থীরা, উপভোগ করেন অপরূপ দৃশ্য। প্রকৃতি যেন তার নিজ হাতে বুনে দিয়েছে লাল কারুকাজ। ভোরের কুয়াশা ভেদ করে যখন সূর্যের মিষ্টি রোদ পড়ে পাপড়ির গায়ে, তখন পুরো বিলটি হয়ে ওঠে অপূর্ব এক ক্যানভাস। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় অন্তত 25টি বিল এখন লাল শাপলার দখলে। এসব বিলে বড় মৌসুমে শুধুমাত্র ধান চাষ করেন কৃষকরা। ধান কাটা ফুরোলেই বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে যায় বিলগুলো। সেখানেই প্রতি বছর প্রাকৃতিকভাবে জন্ম নেয় লাল শাপলা। আমাদের গোপালগঞ্জের এটা একটা ঐতিহ্য যে লাল শাপলা বিল, যেটা দেখতে চমৎকার সুন্দর। এই লাল শাপলা বিলটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, খুবই ভাল লাগবে যদি কেউ শহরের মানুষ এখানে আসে। প্রথমবার আমি এই লাল শাপলা সামনে থেকে দেখতেছি, বেশ ভালোই লাগতেছে। আর অনেক সময় আসছি, মনে হচ্ছে যে আরো কিছু সময় এখানে কাটিয়ে যাই। বিস্তীর্ণ বিলে জন্ম নেয়া লাল শাপলা এখন সৌন্দর্যের অনন্য সাজে মুগ্ধ করেছে দর্শনার্থীদের। কেউ নৌকায় ভেসে শাপলার রাজ্যে হারিয়ে যান, কেউ বা ছবি তোলেন স্মৃতির অ্যালবামে বাঁধার জন্য। প্রায় প্রতিদিনই দর্শনার্থী এখানে আসে, তারা ঘোরাফেরা করে, তারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। দূরের তা গোপালগঞ্জের তাও আইসে, ঢাকার তা আইসে, টুঙ্গি ভেড়ার তাও আইসে, আবার ওই এইসের তাও আইসে, ফরিদপুরের তাও আইসে। লাল শাপলার বিল শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, যোগাচ্ছে স্থানীয় পর্যটনের সম্ভাবনাও। জেলা প্রশাসক জানালেন, এই সৌন্দর্যের চারপাশে গড়ে তোলা হবে পর্যটন বান্ধব অবকাঠামো। নৌকা সহ অন্যান্য অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আর কিছুদিন পরেই পানি নামবে, কৃষকেরা ফিরবেন মাঠে। তখন লাল কারুকাজ মুছে যাবে সোনালী ধানের ছোঁয়ায়। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।